শীতকাল তাহলে চলেই এলো। এবার শীত বেশি জাঁকিয়ে পড়েছে। হ্যাঁ, আর এই শীত আর হরিদার চা জমে একদম ক্ষীর হয়। হ্যাঁ কি গো হরিদা, আরেক কাপ চা হবে নাকি? কেন হবে না বাবু, অবশ্যই হবে। একটু বসেন, এই গরম করে স্পেশাল চা করে দিচ্ছি। আরে পাশের গ্রামে মেলা হচ্ছে, চল একদিন ঘুরে আসি। কাল রবিবার আছে, ছুটির দিন যাত্রা দেখে আসবো। হ্যাঁ, কালকে যাত্রা দেখে এলে ভালোই হবে বল। কি গো হরিদা, তুমি যাবে নাকি? কি যে বলে দাদা বাবু রে, আমাকে আপনারা সঙ্গে নেবেন কেন? আপনারা বললেন। তুমি চুপ করো তো হরিদা, চলো কালকে চার দোকান তুমি বন্ধই রাখো। রাতের দিকে মেলায় যাব, কিছুক্ষণ মেলা ঘুরে যাত্রা দেখে তারপর ফিরব। অনেক করে বলার পর হরি আর কিছু বলতে পারে না। অমলদের সাথে মেলায় যাওয়ার জন্য সম্মতি দেয়। চা খেয়ে রাত প্রায় 9টার সময় অমল আর কিশোর বাড়ি ফিরে আসে। অমল বাড়িতে ঢুকতেই অমলের মা বলে, কোথায় যাচ্ছিস বাবা, এত রাত হলো? কই রাত হলো, এই তো সবে 9টা বাজে। বাবা, শীতকাল, এই শীতকালে 8টার সময় মনে হয় যেন মধ্যরাত হয়ে গেছে। তুই তো ছিলিস না, জানিস না তোর জেঠু মারা গেছে। জেঠুকে আমার মনেই পড়ে না। জেঠু কেমন দেখতে ছিল তাও মনে পড়ে না। সেই ছোটবেলায় দেখেছি, তারপর শহরে গেছে, তারপর আর কোনো যোগাযোগ নেই। ওনারা যোগাযোগ কখনো করেননি। তোর বাবা বরাবরই চেয়েছিল যোগাযোগ রাখতে, তাই একটু যোগাযোগ আছে। জেঠুর কি হয়েছিল মা? জেঠুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল রে, রোড অ্যাক্সিডেন্ট। বাইক ব্রেক ফেল করেছিল আর সামনে থেকে আসার দুরন্ত লরিতে গিয়ে ধাক্কা মারে, সাথে সাথেই স্পট ডেথ। ছোটবেলায় জেঠু তোকে খুব ভালোবাসতো জানিস। বাদ দে ওসব কথা, খাবি আয়, খাবার দেই। অমল খেতে বসে বারবার তার ওই জেঠুর কথাই মনে পড়ছিল। জেঠুর মুখ মনে করার বারবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। কত কাল আগে দেখেছে, যতই সম্পর্ক নাই থাক, যোগাযোগ নাই থাক, পরিবারের কেউ মারা গেলে কান্না কষ্ট হয়। অমল ঠিক মতো খেতে পারল না। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ অমলের মনে হলো তাকে কেউ ডাকছে। অমল একটা অদ্ভুত ভারী গলায় ডাক শুনতে পায়। তা শুনে ঘুম ভেঙে যায় অমলের। খাটে উঠে বসে। কে কে? অমল বাবা, আমি তোর জেঠু। আমাকে চিনতে পারছিস না? আমার মুখও মনে নেই না তোর? আমারই দোষ, জানিস। আমি কখনোই তোদের সাথে যোগাযোগ রাখতে চাইনি। জেঠু, জেঠু। আমাকে দেখে ভয় পাস না, আমি মরে গেছি। কিন্তু তুই আমাকে এতবার মনে করলি যে আমি তোর কাছে না এসে থাকতেই পারলাম না। আমি তোকে ভালোবেসে এসেছি। তুই তো জানতিস আমার কোনো সন্তান ছিল না, তাই আমি তোকে খুব ভালোবাসতাম। কিন্তু পারিবারিক কারণে ভুল বোঝার জন্য শহরে গিয়েছিলাম। তোর জেঠিমা একা হয়ে গেছে। জেঠিমাকে এখানে নিয়ে আসিস বাবা। তোরা ভালো থাকিস, আমি সর্বদা তোকে আশীর্বাদ করব। বড় হ, সব ভুলে যা বাবা, সব ভুলে যা। জেঠু, জেঠু গো। এমন সময় অমলের ঘুম ভেঙে যায়। অমল উঠে বসে পড়ে খাটে। কি অদ্ভুত ঘটনা! এরকম স্বপ্ন আমি দেখলাম নাকি এটা সত্য? এমন সময় ঘরের এক পাশের ঘুম থেকে একটা ভারী গলার কণ্ঠস্বর ভেসে আসে। স্বপ্ন নয় রে বোকা,
সত্যি। জেঠু। আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। ঘরটা পুরো অন্ধকার। অমল শুয়ে পড়ে, ঘুমানোর চেষ্টা করে। তবে তার সাথে কি হলো সে সেটা কিছুতেই বুঝতে পারল না। তার মাথায় কিছুই ঢুকছে না। কি রে, আর কত বেলা অবধি ঘুমাবি? এবারে উঠে পড় অমল। আয় অমল। অমল ঘুম ভেঙে বিছানার উপর বসে পড়ে। তারপর তার মনে পড়ে যায় কাল রাতের সমস্ত ঘটনা। সেটা তার মাকে সে খুলে বলে। তোকে জেঠু সত্যি খুব ভালোবাসত রে, একেবারে নিজের সন্তানের মতো। তোর জেঠুমাকে আমরা নিয়ে আসার ব্যবস্থা করব, আর চিন্তা করিস না। এই বলে অমলের মা চলে যায়। সারাদিন নানা ব্যস্ততার মধ্যে অমলের দিন কেটে যায়। বিকাল নাগাদ চায়ের দোকানে যায় অমল। হরিদা, আজকে কিন্তু তাড়াতাড়ি দোকান বন্ধ করো, আমাদের সাথে মেলায় যেতে হবে। তার বলতে হবে না, যাবই তো। মোটা জামা কাপড় নিয়ে এসেছি। হরিদার দোকানে চা ঘুগনি মুড়ি, আহ কি স্বাদ! অনেক জায়গায় ঘুগনির খেয়েছি হরিদা, কিন্তু তোমার দোকানে ঘুগনি সত্যি আলাদা একটা স্বাদ আছে। হ্যাঁ গো হরিদা। জানিস, কাল আমার জেঠু মারা গেছে। আর আমার সাথে রাত্রিবেলা যা হলো। কি কি হয়েছে তোর সাথে? অমল এবার সব কিছু বলতে থাকে। হরিদা আর কিশোর দু চোখ বড় বড় করে সব শুনতে থাকে। সব কথা শেষ হয়ে যাওয়ার পর কিশোর বলে, তুই কি আমাকে বোকা পেয়েছিস? যেটা হয়েছে সেটাই বললাম, বিশ্বাস করলে কর, না করলে নাই। না গো কিশোর দাদাবাবু, ও আমল যা বলছে সত্যি বলছে। যারা হঠাৎ করে মারা যায় তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। এখানে তো ও আমলদার জেঠু মানে দাদাবাবু দুর্ঘটনায় মারা গেছে। কত স্বপ্ন, কত শখ আহ্লাদ ওনার পূরণ হয়নি। ওনার আত্মা শান্তি পায়নি, ঘুরে বেড়াচ্ছে। তাই অমল দাদাবাবুর আশেপাশে উনি অমল দাদাবাবুর কোনো ক্ষতি করবে না, এমনকি আমাদেরও কোনো ক্ষতি করবে না। আসলে ভালোবাসার টান, স্নেহের টান। এমন সময় একটা ঝটকা হাওয়ার সৃষ্টি হয়। ঠান্ডা হাওয়া সকলের শরীরের ভিতরে অস্থিমজ্জা পুরো কাঁপিয়ে দেয়। গল্প করতে করতে প্রায় 9টা বাজতে যায়। এমন সময় কিশোর বলে, কি ব্যাপার বলতো, যাবি তো মেলায়? হরিদা দোকান বন্ধ করো, যাত্রা শুরু হলো বলে। চলো চলো মেলায় যাই। আচ্ছা, ব্যাপারটা কি হলো? অনেকক্ষণ আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু পাশের গ্রাম এখনো এলো না কেন? এরকম তো আগে কখনো হয়নি। আমরা কি পথ হারিয়ে ফেলেছি হরিদা? হরিদা হেসে উত্তর দেয়, সেই ছোটবেলা থেকেই এই রাস্তাঘাট আমাদের চেনা, কিন্তু তখন থেকে মনে হচ্ছে যেন আমরা একই গোলক দাদার মধ্যে বারবার ঘুরে বেড়াচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো আসছি, কিন্তু এই কয়েকদিন আগেও আমি যখন গেলাম তখন 10 মিনিট পরেই পৌঁছে গেলাম। ব্যাপারটা কি হলো কিছু বুঝতে পারছি না দাদাবাবুরা। আমিও কিছু বুঝতে পারছি না হরিদা। ও হরিদা, আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে আমাদের সাথে। এরকম তো কখনো হয় না হরিদা। একটা জিনিস লক্ষ্য করেছ? একটাও পোকা রাখছে না। কি অদ্ভুত নিস্তব্ধতা। এমন সময়
এক অট্টহাসি শোনা যায়, এক মহিলার অট্টহাসি। হরিদা, ও হরিদা, কি 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 হচ্ছে বলো তো? এটা তো কোনো ভালো লক্ষণ না দাদা বাবু, কোনো ভালো লক্ষণ নয়। তোদের তিনজনের ঘাড় মুটকে রক্ত খাবো আমি, আমার রক্তের তৃষ্ণা মেটাবো। চারিদিকে এই কান ফাটা হাতির আওয়াজ প্রতিধ্বনি হতে থাকে, অসহ্যকর হাসি। অনেকদিন পর শিকার পেয়েছি। হরিদা, এবার কি হবে গো? এবার আমি তোদের রক্ত খাবো। আমার ভীষণ ভয় করছে, সামনে ওই সাদা কাপড় পরা কে দাঁড়িয়ে আছে? কিছুটা দূরে রাস্তার মোড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক মহিলা। মনে হচ্ছে পিসাচিনি ডাকেনি, আমাদের এখান থেকে পালাতে হবে দাদা বাবু। এই কথা বলে তিনজন দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা লক্ষ্য করে অনেকক্ষণ ধরে তারা এই একই জায়গায় গোল গোল হয়ে ঘুরছে। আমরা একটা অচেনা চক্র ফেসে গেছি গো, আমার মনে হয় মৃত্যু এবার নিশ্চিত। না, এমন হতে পারে না। এমন সময় সেখানে উপস্থিত হয় সাদা কাপড় পরা এক বয়স্ক লোক। তাকে দেখেই অমল চিনতে পারে। জেঠু, আমাদের রক্ষা করে জেঠু, আমাদের সাথে কি যে হচ্ছে বুঝতে পারছি না। তাই জন্যই তো আমি এসেছি, তোরা খুব বিপদে পড়েছিস। এই বিজাচিনি, কি যাই রে তোর? তাজা রক্ত, রক্ত চাই আমি, রক্ত দে। কোনো মতেই তা হবে না, আমি এদের তিনজনের কোনো ক্ষতি হতে দেব না, আর আমি থাকতে তুই এদের ক্ষতি করতে পারবি না। এই বলে মহিলাটি ঝাঁপিয়ে পড়ে অমলের উপর। অমলের জেঠু পিশাচিনীর হাত ধরে টান দেয়। আমি থাকতে এই সন্তানদের কোনো আমি ক্ষতি হতে দেব না, চলে যা এখান থেকে। পিশাচিনী একবার অমল একবার কিশোরকে লক্ষ্য করে, ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তাদের উপর, কিন্তু অমলের জেঠুর ক্ষমতার কাছে কিছুই করতে পারে না। অমলের জেঠু পিশাচিনীর গলাটা টিপে ধরে। দুই আত্মাটা মারপিটে লেগে যায়, কিন্তু কথায় বলে না, ভালো আত্মার কাছে খারাপ আত্মা কখনোই স্থান পায় না। এটাই হয় অমলের জেঠুর আত্মার কাছে। ওই পিশাচিনী আত্মা টিকতে পারে না, বাতাসে মিলিয়ে যায় পিশাচিনী। আমি আবারও আসবো, আজকে আমার রক্ত চাই। পিশাচিনী বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে সাথে চারিদিকে দূর থেকে শোনা যেতে লাগলো যাত্রাপালার গান, তার সাথে ঝিঝি পোকার ডাক। জেঠুর শরীরও আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। বিপদ কেটে গেল, ও বাবা, বাঁচা গেল। আমরা আজকে এক পিশাচিনি পাল্লায় পড়েছিলাম, কি হতো ভেবে দেখো রে দাদা বাবুরা। কি আর হতো, আমরা এত করে পিশাচিনির পেরে চলে যেতাম, আর কি হতো? মস্করা করছে দাদা বাবু, তখন তো ভয়ে একটা আওয়াজও বের করেনি। তা ঠিক, সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু অমল তো জেঠু ছিল বলে আজকে আমরা জীবিত অবস্থায় ফিরে আসতে পারলাম।